সকালের সূর্য বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। জানালা দিয়ে আসা মিষ্টি রোদ গায়ে পড়লেও আমি তখনও গভীর ঘুমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছি। এত মজার ঘুম ছেড়ে কি আর উঠা যায়? কিন্তু আমার মায়ের ধৈর্য যেন ফুরিয়ে আসছে। আরা, কতক্ষণ ধরে ডাকছি, উঠবি না? স্কুলে দেরি হয়ে যাবে। আম্মু, আর একটু, শুধু 5 মিনিট। 5 মিনিট তো তুই আধা ঘন্টা আগেও বলেছিলি। এবার উঠ। আরাফ একটু কুঁকড়ে গিয়ে মাথা ঢেকে আবারও ঘুমানোর চেষ্টা করে। আরা, এবার একবার যেন ডাকতে না হয়। ওঠ, না হলে কিন্তু তোর বাবাকে ডেকে আনবো। এই কথা শোনা মাত্রই আরাফের ঘুম প্রায় উড়ে গেল। তার বাবাকে সে ছোট থেকেই ভয় পায়। তার বাবা দেরি করে ঘুম থেকে ওঠা একদমই পছন্দ করে না। বাবা মানেই তো শৃঙ্খলা। ঘুমের ভেতর থেকেই আরাফ বলল, আম্মু, বাবাকে ডাকতে হবে কেন? আমি তো উঠেই গেছি। তোর বাবার নাম দিতেই উঠে গেলি। কতবার বলেছি ঠিক সময়ে উঠতে শিখ। আরাফ হালকা বিরক্ত মুখ করে বিছানা থেকে নামতে নামতে বলল, মা, একদিন একটু দেরি হলেই তুমি এত কেন চিল্লাও? একটু দেরি কোথায়? কয়টা হয়েছে দেখেছিস? ভার্সিটি যাবি না? আর ফজরের নামাজ পড়িসনি। তোর বাবা জানলে কি করবে বুঝতে পারছিস? আম্মু, আমার লক্ষ্মী আম্মা, প্লিজ বাবাকে বলো না আমি এখনই উঠে ফ্রেশ হয়ে আসছি। একবারে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসিস। আমি টেবিলে নাস্তা দিচ্ছি। আচ্ছা আম্মু। বলেই আরাফ আলস্য ভেঙে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আরাফ ফ্রেশ হয়ে নিক, এর মধ্যে আমরা তার পরিচয়টা জেনে নিই। আমি তানভীর হাসান আরা, বাবা মায়ের দুইমাত্র সন্তান। দুইমাত্র সন্তান কেন বললাম, আসলে আমার আরেকটা বড় বোন আছে, তাই বললাম। এবার কলেজ শেষ করে নতুন ভার্সিটিতে ভর্তি হয়েছি। নতুন ভার্সিটিতে ভর্তি হলে ছেলেদের মন তো একটু পাখির মতো উড়ু উড়ু করবে, একটু প্রেম প্রেম করবে। কিন্তু আমার যে বাবা, বাবার ভয়ে প্রেম করার আর সাহস করে উঠতে পারি না। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে গায়ের ভার্সিটির ইউনিফর্মটা চাপিয়ে নিচে নেমে এলো সকালে নাস্তা করতে। টেবিলে তার মায়ের হাতে তৈরি গরম গরম পরোটা আর ডিম ভাজা রাখা ছিল, যা দেখে মনটা আরও ভালো হয়ে গেল। নাস্তা শেষে ব্যাগটা কাঁধে নিয়ে দরজার দিকে এগোতেই হঠাৎই পিছন থেকে তার বাবার গম্ভীর গলার ডাক দিলেন। আরাব, শোনো। এই ডাক শুনে আরফের পা থমকে গেল। বাবার গলা বরাবরই তার মনে এক ধরনের চাপ তৈরি করে। যদিও জানে বাবার সব কথাই তার মঙ্গলের জন্য, সে মৃদু শ্বাস ফেলে পিছু ঘুরল এবং বাবার দিকে এগিয়ে গেল। জি বাবা। ঘুম থেকে কখন উঠেছ? আর ফজরের নামাজ পড়েছ? আরফের মা কিচেন থেকে কথাটা শুনেই ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ছেলে আজ চিপায় পড়েছে। তিনি কিচেন থেকে দৌড়ে এসে আরাফকে বলল, আরা, তুই এখনো যাসনি? ভার্সিটির সময় তো পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। মায়ের এমন কথা শুনে আরাফ যেন হাঁপ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি করে বাসা থেকে বেরিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। আরাফের বাবা তার মায়ের দিকে তাকালেন, তারপর বললেন, ওর এই অভ্যাসগুলো তোমার এই প্রশ্রয়ের কারণ হচ্ছে। ফজরের নামাজ পড়েনি, ঘুম থেকে দেরি করে উঠেছে, আর তুমি আবার ওকে বাঁচানোর জন্য এসেছো। ও এখনো ছোট, একটু ধীরে ধীরে বুঝিয়ে বলো। এমন শাসন করলে আরো বেশি জেদ করে বসবে। ছোট্ট, ভার্সিটিতেই পড়ে, আর ছোট। এখন থেকে যদি ঠিক না হয়, ভবিষ্যতে কি করবে বলো? আমি শাসন করি যাতে ওর জীবন গুছিয়ে যায়। আমি জানি তুমি ঠিকই বলেছ, কিন্তু এমনভাবে কঠোর হলে ওর মন খারাপ হবে। আমি পরে ওকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজ কিছু বলছি না, কিন্তু মনে রেখো, ওকে এই ব্যাপারে সতর্ক করো, এমন যেন বারবার না হয়। আরাফের মা আবার কিচেনে চলে গেলেন। এদিকে আরাফ ও ভার্সিটিতে চলে এসছে। ভার্সিটিতে ঢুকে দেখতে পেল তার বেস্ট ফ্রেন্ড হৃদয় ক্যাম্পাসের একটা গাছের নিচে বসে আছে। সে হৃদয়ের কাছে গিয়ে বলল, কিরে দোস্ত, কেমন আছিস? ভালো আছি। আজ আমাদের ভার্সিটির প্রথম দিন, বললাম একটু তাড়াতাড়ি আসিস, ক্যাম্পাসটা একটু ঘুরে দেখব। না, তুই সেই দেরি করেই আসলি। কি করব দোস্ত, সকালে ঘুম ছাড়তেই চায় না। আচ্ছা এখন চল ক্লাসে যাই। চল। আরাফ আর হৃদয় উল্টে ক্লাসে যাবে ঠিক তখনই আরাফের চোখ পড়ল ভার্সিটির গেট দিয়ে ঢুকতে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটিকে দেখে সে অবাক হয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো। তার সৌন্দর্য যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। মেয়েটির সিল্কি চুল বাতাসে এমনভাবে দুলছিল যেন সমুদ্রের নীল ঢেউগুলো কোনো সুরেলা সঙ্গীতের তালে তালে নাচছে। তার শাড়ির আঁচলটা যেন সেই ঢেউয়েরই অংশ। প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে
এক অনির্বচনীয় রূপের গল্প। তার চোখগুলো যেন এক গভীর রহস্যময় লেক, যেখানে তাকালে আপনি হারিয়ে যেতে বাধ্য। এমন মায়াবী চোখ যা একবার দেখলে আর ফিরিয়ে নেওয়া যায় না। যেন চোখের কোণায় লুকিয়ে আছে এক আকাশ ভরা স্বপ্ন, যা কেবল তাকেই মানায়। তার মুখের হাসি যেন ভোরের প্রথম সূর্যালোক, যা অন্ধকারকে সরিয়ে মন ভরে আলো ছড়িয়ে দেয়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলাম। মনে হলো, এত নিখুঁত, এত সুন্দর মেয়ে কি সত্যি হতে পারে? তার সৌন্দর্যে যেন চারপাশের সবকিছু ফিকে হয়ে গেছে। মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি জাগলো, হৃদয় যেন সুর তুলছে, আর সেই সুরের কেন্দ্রবিন্দু শুধুই সে। এতক্ষণ যার অস্তিত্ব ছিল কেবল আকাশের তারা বা গল্পের কল্পনায়, আজ সে আমার সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে কে? এই মেয়ে কি আমাদের সাথেই পড়ে, নাকি সিনিয়র? আরাফের ধ্যান ভাঙল হৃদয়ের ধাক্কায়। হৃদয় তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কোথায় হারিয়ে গেলি? ক্লাসে যাবি না? দোস্ত, দেখ না মেয়েটা কি সুন্দর। হ্যাঁ, মেয়েটা তো সত্যিই অনেক সুন্দর, কিন্তু দেখে তো মনে হচ্ছে আমাদের সিনিয়র হবে। তুই দেখে কিভাবে বলে দিলি আমাদের সিনিয়র? দাঁড়া, আমি একটু কথা বলে আসি। এই আজ ভার্সিটিতে নতুন এসেছে, এসেই একটা ঝামেলা পাঠিয়ে দিস না। আরে তুই চিন্তা করিস না, একটু দাঁড়া, আমি কথা বলে আসছি। তারপর আরাফ চলে গেল মেয়েটিকে সাথে কথা বলতে। হৃদয় পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু শুনলো না। আরাফ মেয়েটির কাছে গিয়েই বলল, হাই, আমি আরাফ। হ্যালো, আমি ঐশী। আপনি কি এই ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আমি এখানে নতুন। ও, তাহলে আপনি কোন ডিপার্টমেন্টের? আমি ইংলিশ। ঐশীকে পুরো কথা বলতে না দিয়েই আরাফ বলল, তাহলে তো আমরা একই ডিপার্টমেন্টের। যাই হোক, ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমাকে ক্লাসে যেতে হবে। শুনুন, একটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি কি জানেন আপনি দেখতে কতটা মায়াবী? আপনার কাজল কালো চোখ দুটোতে যেন জাদু আছে, যা এক নজরে যে কারো হৃদয় ছুঁয়ে যেতে পারে। দেখুন, আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে। কথাটি বলেই ঐশী চলে গেল। আর আরাফ তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আর হৃদয় যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করতে শুরু করলো। যেন কোনো মায়া বা রহস্যময় মাখা অনুভূতি তাকে জড়িয়ে ধরেছে। একটু সময়ের জন্য সে স্থির দাঁড়িয়ে রইল। তারপর নিজের মনের সমস্ত অনুভূতি একদিকে করে ক্লাসে চলে গেল। কিন্তু ক্লাসে এসে সে কিছুটা অবাক হয়ে গেল। ঐশী সেখানে ছিল না। তার অভাব যেন পুরো কক্ষের শান্তি করে নিল। সে খানিকটা চিন্তিত হয়েই পড়ল। ঐশী তো তাকে বলেছিল ইংলিশ ডিপার্টমেন্টের। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার একটা মেয়েকে সাথে নিয়ে তাদের ক্লাসে প্রবেশ করলেন। মেয়েটিকে দেখে আরাফ অবাক হয়ে গেল, কারণ মেয়েটি আর কেউই নয়, ঐশী। তারপর প্রিন্সিপাল স্যার বললেন, উনি হলেন তোমাদের ইংলিশ ম্যাম। আজকেই জয়েন করেছেন, আর আজ তোমাদেরও প্রথম ক্লাস। আশা করি তোমরা ম্যাডামকে সাপোর্ট করবে। ম্যাডাম, আপনি তাহলে তাদের সাথে পরিচিত হয়ে নেন, আমি আসছি। ঠিক আছে স্যার। প্রিন্সিপাল স্যার চলে গেলেন। তারপর ঐশী বলতে লাগলো, হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হ্যালো ম্যাম, হাউ আর ইউ? আই এম ফাইন। আমি মিস্তাউল জান্নাত ঐশী। এটা আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, আর আমার টিচিং লাইফেরও প্রথম ক্লাস। আমি আশা করছি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে এবং একসাথে অনেক কিছু শিখব। তাহলে সবাই নিজেদের পরিচয় দিয়ে দাও, যাতে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানতে পারি। তারপর সবাই একে একে নিজেদের পরিচয় দিতে থাকলো। এদিকে হৃদয় আরফকে হাত দিয়ে একটু খোঁচা দিয়ে বলল, কিরে, বলেছিলাম না ভার্সিটির প্রথম দিন কোনো ঝামেলা বাঁধাস না। আরে আমি কি জানতাম ও আমাদের ম্যাম হবে? আর এত ছোট মেয়ে কি ম্যাম হয় নাকি? উনি ছোট, তুই জানলে কি করে? মেয়েদের বয়স বোঝা যায় নাকি? আরে এখন একটু থাম, দেখ আগে কপালে কি আছে। আল্লাহ তুমি বাঁচাও। সবাই পরিচয় দিল। এবার আরাফের পালা। আরাফ উঠে দাঁড়াতেই ঐশী বলল, মিস্টার আরাফ, তাই না? জি ম্যাম। তো বাইরে কি যেন বলছিলে? কই ম্যাম, কিছু না তো। ভার্সিটিতে প্রথম দিন এসেই মেয়েদের সাথে ফ্লার্ট করা শুরু করে দিয়েছো? ফ্ল্যাট কোথায় করলাম ম্যাম? যা সত্যি তাই বললাম। সুন্দরকে সুন্দর বলেছি, এটাকে কি ফ্ল্যাট করা বলে? আরাফের কথা শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে দিল। ঐশী সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। তারপর বলল, আজকে প্রথম ক্লাস দেখে তোমাকে মাফ করে দিচ্ছি, বসো। ঐশী ক্লাস শুরু করলো। তার কথা বলার ধরন আর বোঝানোর উপায় একদম প্রফেশনাল ছিল। পুরো ক্লাসটাই বেশ প্রাণবন্ত হয়ে উঠল। আর তার মিষ্টি হাসি আর আত্মবিশ্বাসী আচরণে সবাই মুগ্ধ হয়ে গেল। পুরো ক্লাস জুড়ে আরাফ একদম মনোযোগ দিতে পারছিল না।
তার চোখ পুরোপুরি ঐশীর উপরেই ছিল, যিনি ক্লাসে নতুন মায়াময় আলো ছড়িয়ে দিয়েছেন। ঐশীর প্রতিটি কথা, তার প্রতিটি হাসি, সব কিছুই যেন আরাফের হৃদয়ে গভীর ছাপ রেখে যাচ্ছিল। ক্লাস শেষে আরাফ ভার্সিটির গেটের সামনে তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশীর অপেক্ষায়। ঐশী বাসায় যাবে বলে ভার্সিটি থেকে বের হলো। তখনই আরাফ ঐশীর কাছে এসে বলল, ম্যাম চলুন, আপনাকে বাসায় ড্রপ করে দেই। নো থ্যাঙ্কস, আমি রিক্সা করে যেতে পারবো। প্লিজ ম্যাম, চলুন না। ঐশী কিছুক্ষণ চিন্তা করে মনে মনে সিদ্ধান্ত নিল যে আজকের দিনটা কষ্টটা যেন একটু কমানো উচিত। তাই সে আরাফের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছে আরাফ। তারপর ঐশী গাড়িতে উঠে বসলো। আরাফ জিজ্ঞাসা করলো, ম্যাম আপনার বাসা কোথায়? মিরপুর। তাহলে তো ভালোই হলো, আমার বাসাও মিরপুর। গাড়ি তার আপন গতিতে চলছে। আরাফ ও ঐশী চুপচাপ বসে আছে। অনেকক্ষণ যাওয়ার পর আরাফ নীরবতা ভেঙে বলল, ম্যাম আই অ্যাম সরি আজকে সকালের ঘটনাটির জন্য। ইটস ওকে, বাট তুমি তো অনেক ভালো স্টুডেন্ট, তাহলে এরকম খারাপ ছেলেদের মতো মেয়েদের সাথে ফ্লার্টিং করো কেন? না ম্যাম, আমি সত্যি খারাপ ছেলে নই। আসলে এর আগে কখনো কোনো মেয়ের সঙ্গে এভাবে কথা বলিনি। সবসময় পড়াশোনার মধ্যেই ব্যস্ত থাকি। কিন্তু আপনাকে যখন প্রথম দেখলাম জানি না কেন আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল, তাই হয়তো অজান্তেই ওরকমটা বলে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত ম্যাম। ঠিক আছে, বুঝতে পারছি, তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু মনে রেখো, তুমি একজন খুব ভালো ছাত্র, আর তোমার লক্ষ্য হওয়া উচিত মনোযোগ দিয়ে পড়াশোনা করা। পড়াশোনার মাধ্যমেই তুমি নিজের পায়ে দাঁড়াবে, একটা ভালো চাকরি পাবে, আর তখন দেখবে একজন সত্যিকারের ভালো মেয়ে তোমার জীবনে আসবে। কিন্তু মনে রেখো, এভাবে মেয়েদের সাথে ফ্লার্টিং করে বা প্রেম ভালোবাসার পেছনে সময় নষ্ট করে জীবনে সফল হওয়া সম্ভব নয়। নিজের স্বপ্ন আর ভবিষ্যৎকে গুরুত্ব দাও। জীবনে যা চাও তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো, আর তখনই তুমি আসল সুখ পাবে। কথাটা বলতে বলতে গাড়ি ঐশীর বাসার সামনে এসে থামল। ঐশী গাড়ির দরজায় হাতল ধরে আরাফের দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, ঠিক আছে আরাফ, আজকের জন্য এখানেই শেষ করি, এবার তুমি বাড়ি যাও। ঠিক আছে ম্যাম, তবে একটা কথা বলতে চাই। বলো। আমার বাসা এখানে কাছেই। আপনি অনুমতি দিলে আপনি প্রতিদিন একসাথে ভার্সিটি যেতে পারি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। ধন্যবাদ। ওকে ম্যাম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঐশী ধীরে ধীরে তার বাসার গেটের দিকে হাঁটতে লাগলো। আরাফ তখন গাড়ির পাশেই দাঁড়িয়েছিল, তার চোখ ঐশীর দিকে। ঐশী যখন গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিল, হঠাৎই আরাফ পিছন থেকে বলল, ম্যাম আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর, রূপবতী আর মায়াবতীও। আমি কিন্তু সকালে একটা কথাও মিথ্যা বলিনি। কথাটি বলে আরাফ গাড়িতে উঠে সেখান থেকে চলে গেল। ঐশী পিছন দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, কতটা অদ্ভুত ছেলেটা, এত সরল আবার এত বুদ্ধ, কিন্তু তার কথাগুলো সত্যি আন্তরিক ছিল। এই দিনটা মনে রাখার মতো হয়ে গেল। ঐশী হাসতে হাসতে ভেতরে চলে গেল। ঐশী এইরকম হাসি দেখে তার বাবা জিজ্ঞাসা করলেন, কিরে মা, কি হয়েছে? এইরকম হাসতেছিস কেন? না বাবা, এমনি কিছু হয়নি। তুমি দুপুরে ওষুধ খেয়েছো তো? হ্যাঁ রে মা, ওষুধ খেয়েছি। ঐশী তার বাবা মায়ের একমাত্র সন্তান। তবে জন্মের সময় তার মা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, আর সেই শূন্যতা তাকে ছোটবেলা থেকেই বয়ে বেড়াতে হচ্ছে। বাবা ছিলেন তার পৃথিবী, কিন্তু কিছুদিন আগে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার বাবা 2 পা হারান। এখন তিনি সবসময় হুইল চেয়ারেই বসে থাকেন। তার দিনগুলো কাটে বাড়ির 4 দেওয়ালের মধ্যে। ঐশীর পরিবার খুবই সাধারণ। তার বাবার আয় তেমন কিছু ছিল না, আর এখন তার উপার্জন বন্ধ। বাবার অফিস থেকে দয়া করে দেওয়া একটি ছোট বাসায় তারা থাকেন। এতদিন ঐশীর বাবার কোম্পানি থেকে অল্প কিছু টাকা দেওয়া হতো, আর সেই সামান্য টাকাতেই তাদের সংসার কোনো মতে চলতো। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে কোম্পানি থেকে সেই টাকাটাও দেওয়া বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে আর কোনো উপায় না দেখে ঐশী ভার্সিটির জবটা নেয়। তার বাবার চিকিৎসা, তাদের বাসার খরচ এবং নিত্যদিনের প্রয়োজনীয় সব কিছু এখন ঐশীর এই চাকরির আয়ের উপরে নির্ভর করে। ঐশী তার রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে এসে তার বাবার কাছে বসলো। তার বাবা জিজ্ঞাসা করলেন, আজ তো তোমার প্রথম দিন ছিল ভার্সিটিতে, কেমন গেল? হ্যাঁ বাবা, আজ আমার প্রথম দিন। একটু নার্ভাস ছিলাম, কিন্তু দিনটা মোটামুটি ভালোই কেটেছে। আমার মেয়ে তো খুব সাহসী, ঠিকঠাক সব সামলে নিয়েছো, তাই না? সামলে নিয়েছি, কিন্তু ক্লাসের ছেলেমেয়েরা খুব কিউরিয়াস। সবাই যেন আমার প্রতিটি কথার উপর চোখ রাখছিল। মনে হচ্ছিল আমি যেন পরীক্ষা দিচ্ছি। তাদের দোষ দিচ্ছিস কেন? তুই যে অনেক মিষ্টি আর গুছিয়ে কথা বলিস, সবাই তো মুগ্ধ হবে। ও বাবা,
এইসব প্রশংসা রেখে দিন। তবে একটা কথা বলি, সত্যিই ক্লাস নিতে মজা লেগেছে। পড়ানোর সময় মনে হলো আমি সত্যিই কিছু একটা করতে পারছি। শোনবা, তুই এখন শুধু একজন মেয়ে নস, তুই আমার ভরসা, আমার শক্তি। তুই যে দায়িত্ব নিয়েছিস সেটা খুব বড়, কিন্তু কখনো ভয় পাস না, আমি জানি তুই পারবি। ঐশীর চোখে জল এসে গেল। সে বাবার হাতটা শক্ত করে ধরলো আর বলল, বাবা, আমি চেষ্টা করব, তোমাকে আর কোনোদিন কোনো কষ্ট পেতে দেব না। ঐশীর কথা শুনে তার বাবা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি কাঁপা কাঁপা হাতে ঐশীকে জড়িয়ে ধরলেন। ঐশীর চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ফসকে পড়ে গেল। পরিবেশ একেবারে নীরব হয়ে গেল। শুধু তাদের ভালোবাসার নিঃশব্দ ভাষা চারপাশে ছড়িয়ে পড়ল। এদিকে আরাফ বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ শুয়েছিল। তার ক্লান্ত শরীর আর ভার্সিটির প্রথম দিনের উত্তেজনা মিলিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না। প্রায় রাত তখন 10টার দিকে তার ঘুম ভাঙল। আরাফ ঘুম থেকে উঠে কিছুক্ষণ বিছানায় বসে থাকলো। তারপর ধীর পায়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে গিয়ে দেখলো তার মা রাতের খাবার আয়োজন করেছে। মা, এত রাতে খেতে দিচ্ছ কেন? আগে ডাকলে তো পারতে। তোর ঘুমটা এমন গভীর ছিল ডাকতে মন সায় দেয়নি। তোর তো আজ ভার্সিটির প্রথম দিন ছিল, ক্লান্ত ছিলে মনে হয়, তাই ঠিক করেছি ঘুম ভাঙলে তবে খেতে বলবো। আরাফ একটু হাসলো। ডাইনিং টেবিলে বসে মাকে খাবার দিতে বলল। খাবারের ঘ্রাণে তার ক্ষুধা যেন আরও বেড়ে গেল। খাবার খেতে খেতে তার মাকে বলল, মা, সত্যি বলি, আজ দিনটা খুব ইন্টারেস্টিং ছিল। ভার্সিটির অনেক নতুন অভিজ্ঞতা হলো, তবে অনেক মজাও পেয়েছি। তুই আর তোর নতুন অভিজ্ঞতা। আচ্ছা, খেয়ে নিয়ে তোর বাবার কাছে একটু বসে গল্প করিস, ও তোকে দিনভর দেখেনি। আরব খাবার খেতে খেতে মায়ের কথাগুলো শুনছিল আর তার মনে আজকের দিনে নানান ঘটনা ঘুরপাক খাচ্ছিল, বিশেষ করে ঐশীর সঙ্গে কাটানো মুহূর্তগুলো। সে কথাগুলো ভাবছিল আর মিটমিট করে মনে মনে হাসছিল। তার এই হাসি দেখে তারপর তার বোনও তিশা বলল, কি রে আরাফ, এভাবে মিটিমিটি হাসছিস কেন? কি হলো? কই কিছু না, এমনি। তিশা একটু মুচকি হাসলো, যেন কিছু একটা বুঝে গেছে। তারপর বলল, এমনি এমনি তো আর হাসবি না, ডাল মে কুছ কালা লাগ রা হে। তুই ভার্সিটির প্রথম দিন কারোর প্রেমে পড়লি নাকি? আরব তাড়াতাড়ি মাথা নেড়ে দিল, কিন্তু মুখে লাজুক হাসিটা আটকে রাখতে আর পারল না। আপু, এসব কি বলিস? কিছু না, আমি তো স্রেফ নতুন পরিবেশে একটু আলাদা মজা পাচ্ছি। আচ্ছা, বুঝেছি। আচ্ছা বল, কে সেই লাখি মেয়ে, কার প্রেমে পড়েছিস? আরে কিছু না, ভার্সিটিতে নতুন বন্ধু হয়েছে, তাই মনে একটু ভালো লাগছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা বন্ধু নয় বান্ধবী হয়েছে, তাই না? তবে তোর সাথে ওই মেয়েটার কিছু ঘটেছে নাকি? আপু প্লিজ, এসব কিছুই না। তুই কি শুরু করলি? আচ্ছা ঠিক আছে, তুই চাইলে কিছু বলিস না, কিন্তু মনে রাখিস আমার কিন্তু দরকার পড়বে একদিন। ওইটা সময় আসলেই দেখা যাবে। আরব খাবার শেষ করে উঠতে তার রুমে চলে গেল। রুমে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুলল। প্রথমেই তার মনে হলো ঐশীর আইডি খুঁজে বের করবে। সে সার্চ বারে ঐশীর নাম লিখে চাপ দিল। প্রায় অনেকক্ষণ ধরে সে স্ক্রল করতে থাকলো, কিন্তু ঐশীর আইডি পেল না। সে বিরক্তি নিয়ে স্ক্রল করছিল, বারবার নামগুলো খুঁজে দেখছিল, কিন্তু কিছুই পাচ্ছিল না। আর বিরক্তি নিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিছু সময় পর ফজরের নামাজের সময় তার মা এসে তাকে ডেকে দিল। আরব চোখ মেলে উঠে নামাজ পড়ে আবারও ঘুমিয়ে পড়ল। প্রায় 8টার দিকে আবার তার মা এসে তাকে ডাক দিলেন, কিন্তু আজও আরফের মুখে বিরক্তির ছাপ ছিল। সে এক চোখ মেলে উঠে বিছানা থেকে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে আসলো। ডাইনিং টেবিলে এসে দেখে তার বাবা আগে থেকেই নাস্তা করছেন। আরফ চুপচাপ এসে খাবার টেবিলে বসলো। তার বাবা বললেন, আরাব, আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। জি বাবা, বলেন। শুধু পড়ালেখা শিখলে আর ভালো রেজাল্ট করলেই তো হয় না, জীবনে ডিসিপ্লিন অনেক জরুরি। তুমি যদি শুধুমাত্র বইয়ে মনোযোগী হও কিন্তু জীবনযাপনে কোনো শৃঙ্খলা না থাকে, তাহলে কোনো লাভ হবে না। তুমি যেভাবেই জীবনযাপন করছো, এটাকে তো কোনো ডিসিপ্লিন বলা যায় না। সময়ের কোনো মূল্য তুমি জানো না, কাজগুলোতে কোনো মনোযোগ নেই, কাজটা শেষ করার পরে পরবর্তী কাজের প্রতি আগ্রহ বা যত্ন নেই। তাহলে এখন আমাকে কি করতে হবে বাবা? তুমি পড়াশোনায় মনোযোগের সাথে সাথে প্রতিটি কাজের প্রতি মনোযোগ দাও। সঠিক সময় সঠিক কাজটা করতে শিখো। জীবনকে একটা লক্ষ্য দিয়ে চলো। যদি এমনভাবে চলতে থাকো, তাহলে শুধু পড়াশোনায় ভালো হওয়া নয়,
জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারবে। তোমার ভবিষ্যতের জন্য এই শৃঙ্খলা অনেক জরুরি। বাবা, বুঝতে পারছি। তুমি যদি এখন এই ডিসিপ্লিন শিখে নিতে না পারো, তাহলে তুমি আমার ব্যবসা কিভাবে পরিচালনা করবে? আমি তো চাই তুমি শুধু পড়াশোনায় ভালো না হয়ে একজন ভালো মানুষ হও, যে নিজের কাজগুলো সঠিকভাবে করতে জানে, এবং একদিন আমার জায়গায় এসে তুমি এই ব্যবসা সফলভাবে চালাতে পারো। আচ্ছা ঠিক আছে, এবার তুমি একটু থামো, ছেলেটাকে খেতে দাও। আমি কেন ছেলেকে এরকম কথা বলছি তুমি জানো, আরাফের মা? তুমি জানো আমি জীবনে কত কষ্ট করে এই সফলতা অর্জন করেছি। আমি যদি আজকের মতো একটা অবস্থানে এসে পৌঁছাতে পারি, সেটা শুধু পরিশ্রম, ডিসিপ্লিন আর সঠিক পথ অনুসরণ করার জন্যই। আমি চাই আমার ছেলে ছোট থেকেই একজন ভালো মানুষ এবং সফল মানুষ হিসেবে গড়ে উঠুক। আমি তাকে সব কিছু দিতে পারবো, কিন্তু যদি সে নিজের পায়ে দাঁড়াতে না শিখে, যদি সে শৃঙ্খলা, পরিশ্রম আর সঠিক সময়ের মূল্য না শিখে, তাহলে তার অর্জন কিছুই হবে না। জি বাবা, আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি আপনার দেওয়া উপদেশগুলো মেনে চলার চেষ্টা করব। আরাফ নাস্তা শেষ করে বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে গাড়িতে উঠল। গাড়িতে স্টার্ট দিতে গিয়েই হঠাৎ তার মনে পড়ে গেল ঐশীর কথা। কিছুক্ষণ স্থির হয়ে থাকার পর সে গাড়ি চালানোর পরিবর্তে হেঁটে বের হওয়ার সিদ্ধান্ত নিল। হেঁটে হেঁটে ঐশীর বাসের সামনে এসে পৌঁছালো। ঠিক তখনই ঐশী বাসা থেকে বের হয়ে রিক্সা খুঁজতে শুরু করলো এবং কিছুটা সামনে এগিয়ে যেতে থাকলো। আরাফ দেখতে পেল ঐশী একদম সোজা হাঁটছে, তাই সে তার পেছন পেছন চলে যেতে শুরু করলো। বিষয়টা লক্ষ্য করলো ঐশী, একটু থেমে গিয়ে পিছনে তাকালো আর বলল, আরাফ, আরাফ এদিকে আসো। ম্যাম, গুড মর্নিং ম্যাম। তুমি আমাকে দেখে পেছনে ঘুরে গেলে কেন? আমি? হ্যাঁ। কই না তো ম্যাম। তুমি আমাকে ফলো করছিলে কেন? আমি? হ্যাঁ। কই না। তোমাকে কেন ফলো করব আমি? আমি তো ওই যে ইউনিভার্সিটি যাচ্ছিলাম। তোমার ক্লাস তো আরো 1 ঘন্টা পর, তুমি এত তাড়াতাড়ি কেন ভার্সিটিতে যাচ্ছ? ওই যে ম্যাম, আপনি তো বললেন ভালো স্টুডেন্টরা ভার্সিটিতে তাড়াতাড়ি যায়, আর রাস্তাঘাটে তো অনেক জ্যাম থাকে, তাই আর কি। আচ্ছা, আগে যাওয়া ভালো, কিন্তু আমি যে কাল বিকেলে দেখলাম তুমি আমার বাসার সামনে দাঁড়িয়েছিলে আর উপর দিকে তাকাচ্ছিলে কেন? ম্যাম, আমরা ক্রিকেট খেলি তো, আর আমাদের রাস্তায় কাজ চলতেছে, তাই নতুন রাস্তা খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার গাড়ি দেখছি না। আজ ভার্সিটিতে কিভাবে যাবে? আজ ভাবছি রিক্সায় যাব, হাওয়া খেতে খেতে। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা রিক্সা দেখো। রিক্সা ঢাকার কথা শুনে আরাফের মনটা যেন আনন্দে ভরে উঠল। তার মনে হলো আজ সে ঐশীর সঙ্গে একই রিক্সায় যাবে। সেই ভাবনায় তার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল। সে দ্রুত একটি রিক্সার ডাক দিল আর ঐশীও রিক্সায় উঠে বসে। আরাফ রিক্সায় উঠে পাশে বসে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই ঐশী তার দিকে তাকিয়ে বলল, আরাফ, সামনে থেকে আমার একটা ফ্রেন্ড উঠবে, তো তুমি আরেকটা রিক্সা নিয়ে চলে আসো, আর ভার্সিটিতে দেখা হবে। গুড বাই। এই কথাটা শুনেই আরাফের সমস্ত আনন্দ যেন এক মুহূর্তেই উড়ে গেল। সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর আরাফ আরেকটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে দেখলো রিয়াদ এখনো আসেনি, তাই সে রিয়াদকে কল করলো। হ্যালো রিয়াদ, কই তুই? কেন, আমি তো বাসায়। ভার্সিটিতে আসবি না? ভার্সিটিতে আসবো তো, কিন্তু ক্লাসে তো এখনো সময় আছে। তুই এত তাড়াতাড়ি ভার্সিটিতে কি করিস? কিছু না, আজ ঘুম একটু তাড়াতাড়ি ছেড়ে গেছে, তাই চলে আসলাম। তুই চলে আয় তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। তারপর আরাফ ক্যাম্পাসের পুকুর ঘাটে এসে বসলো। শান্ত পরিবেশ আর পুকুরের স্নিগ্ধতা তার মনকে একটু শান্তির অনুভূতি দিচ্ছিল। কিছুক্ষণ পর হৃদয়ও আসলো আরাফের পাশে এসে বসে, একটু হাসি দিয়ে বলল, কিরে, আজ এত তাড়াতাড়ি চলে আসলি? আর এখানে একা একা বসে কি করছিস? কিছু না, এমনিতেই বসে আছি। মনটা অনেক খারাপ, একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত, কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, আমাকে সবকিছু খুলে বল। আমি মনে হয় ঐশী ম্যামকে ভালোবেসে ফেলেছি। সব সময় শুধু তারই কথা মনে পড়ে, কিন্তু তিনি তো আমার সিনিয়র। আমাদের সম্পর্কটা কি কোনোভাবে সম্ভব? আমি কি ম্যামকে আমার ভালোবাসা বোঝাতে পারবো? আরাফ, আমি বুঝতে পারছি তোর অনুভূতিগুলো। যখন একজন বিশেষ মানুষকে পছন্দ করো, তখন সেটা সত্যিই খুব শক্তিশালী একটা অনুভূতি হতে পারে। কিন্তু একটা বিষয় মনে রেখো, সম্পর্ক গড়ার জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়। ঐশী ম্যাম তো সিনিয়র এবং তিনি আমাদের শিক্ষক। এই বাস্তবতা মেনে চলাটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্ক যখন প্রফেশনাল সীমার মধ্যে থাকে,
তখন তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়া আরও ভালো হতে পারে। আগে থেকেই যেন তোমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারো। হৃদয় একটু বিরত নিয়ে আবারও বলল, তবে তুই যদি তার প্রতি সত্যি ভালোবাসা অনুভব করিস, সেটা সরাসরি তাকে বোঝানোর চেয়ে প্রথমে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করো। তার প্রতি সম্মান আর শ্রদ্ধা দেখাও। কিছুই তাড়াহুড়ো করতে হবে না। তুই যেভাবে একজন ভালো মানুষ হিসেবে তাকে দেখাতে পারবে সেভাবেই চেষ্টা করো। তবে মনে রাখবি, যদি তিনি তোকে সত্যিই পছন্দ করেন তাহলে সম্পর্ক একটা সময় নিজেই গড়ে উঠবে। কিন্তু তাতে যদি না হয়, তাও ভালোভাবেই নিজের পথ চলতে হবে। আরাফ হৃদয়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে, আর হৃদয় আরেকটু গম্ভীর হয়ে বলল, আসলে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক সংযোগ। তুই যদি তাকে ভালোবাসিস, তাতে কি তারও তোর প্রতি একই অনুভূতি আছে সেটাও ভাবতে হবে। আর কখনো যদি তোর অনুভূতিগুলো প্রকাশ করিস, তখন সেটা সঠিক সময়ে ও সঠিক পরিস্থিতিতে যাতে তার জন্য আর তোর জন্য স্বস্তিকর হয়। তুই ঠিক বলেছিস হৃদয়, খুব তাড়াহুড়া করাটা ঠিক হবে না। ধীরে ধীরে সবকিছুই বুঝে করতে হবে। হ্যাঁ আরাফ, ভালোবাসা কখনো জোর করে ঘটানো যায় না। তার জন্য সময় ও পর্যাপ্ত মূল্যবান সুযোগ প্রয়োজন। আচ্ছা, এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আরাফ আর হৃদয় ক্লাসে চলে গেল। ঐশী ম্যাম এসে পড়াতে শুরু করলেন। পুরো ক্লাস জুড়ে শুধু ঐশীর উপস্থিতি যেন এক ধরনের শান্তিপূর্ণ দৃষ্টি তৈরি করেছে। কিন্তু আজ কিছু অন্যরকম ছিল। কখনো কখনো যখন ক্লাস চলছিল, ঐশী অজান্তেই তার দৃষ্টি আরাফের দিকে চলে যাচ্ছিল। সে অনুভব করছিল তার চোখ বারবার যেন আরাফের দিকেই ফিরে আসছে, আর তাকে এক ধরনের অদ্ভুত ভালো লাগা অনুভূত হচ্ছিল। সে বুঝতে পারছিল না কেন এমনটা হচ্ছে, তবে একটি অস্বাভাবিক অনুভূতি তার মধ্যে তৈরি হচ্ছিল। এটি ছিল এক ধরনের মিষ্টি কৌতূহল, আর মনে হচ্ছিল তার মন যেন নিজেই কোনো অজানা টানে আরাফের দিকে চলে যাচ্ছে। যদিও সে নিজেও পুরোপুরি জানতো না কেন, কিন্তু সেই মুহূর্তে তার মনের মধ্যে কিছু অস্পষ্ট কিন্তু শক্তিশালী অনুভূতি জন্ম নিচ্ছিল। কখনো চোখের কোণে, কখনো বা মন থেকে যেন কিছু একটা তার দিকেই টানছিল। ঐশী ভাবছিল, এটি কি শুধুই আমার মনে হচ্ছে, নাকি কিছু একটা বিশেষ আছে? আমি কি সত্যিই আরাফের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি? কেন আজকের দিনটা এত অদ্ভুত লাগছে? তার দিকে তাকালে কেন এমন এক অনুভূতি কাজ করছে? ছেলেটা কি এতটা সুন্দর? আর তার মায়াবী চোখের দৃষ্টি যেন এক মধুর রোশনী, যা আমার হৃদয়ে গভীরভাবে পৌঁছায়। তার দিকে তাকিয়ে থাকলে মনে হয় যেন কিছু একটা আমাকে ঘিরে ফেলেছে, এমন এক ভালোবাসা যা আমি আগে কখনো অনুভব করিনি। ঐশী এক সেকেন্ডের জন্য থেমে গিয়ে নিজেকে প্রশ্ন করলো, এটা কি সম্ভব? আমি কি সত্যিই প্রেমে পড়েছি? অথচ জীবনে তো কখনো ভালোবাসার পূর্ণতা বুঝিনি, কখনো এমন কিছু অনুভব করিনি। এই অনুভূতি কি শুধু ক্ষণস্থায়ী? কিন্তু এ তো আমার স্টুডেন্ট, আমি কিভাবে এমন অনুভূতি অনুভব করছি? আমাদের সমাজ কি কখনো এটাকে মেনে নেবে? একজন শিক্ষক তার ছাত্রের প্রতি এমন অনুভূতি পোষণ করলে সেটা কি ঠিক হবে? ঐশী নিজেকে প্রশ্ন করছিল, কিন্তু মনের মধ্যে থাকা এই সমস্ত কনফিউশন তাকে আরও বেশি বিভ্রান্ত করছিল। সে জানতো কিছুটা সময়ের জন্য হয়তো এই অনুভূতিগুলো অস্বাভাবিক মনে হবে, কিন্তু তা স্বীকার করেও তাকে চুপচাপ থাকতে হবে। তবে হৃদয়ের মধ্যে যা ঘটেছিল তা যেন তাকে কিছু বলতে বা কিছু করার দিকে টানছিল। যদি সে জানতো তার এই অনুভূতির প্রতি সমাজের একটি নির্দিষ্ট মানদণ্ড ছিল। আজ ক্লাসে আরাফ লক্ষ্য করলো ঐশীর আচরণ একটু ভিন্ন রকম। তার চোখের দৃষ্টি, তার কথার ধরন, সব কিছু যেন কিছুটা পরিবর্তন মনে হচ্ছে। কিছু অস্বাভাবিক কিন্তু মিষ্টি ব্যাপারটাও লক্ষ্য করলো সে। ঐশী মাঝে মাঝে তার দিকে তাকাচ্ছিল, যেন কিছু একটা ভাবছে, কিন্তু সেগুলোকে স্বাভাবিকভাবে নিলেও আরাফের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল। হৃদয়ের বলা কথাগুলো তার মনে ভেসে উঠল। ঐশী হয়তো তোর দিকে একটু অন্যভাবেই তাকাচ্ছে, হয়তো কিছুটা ভালোবাসা অনুভব করছে ও। এখন তাকে নিজের জায়গা করে নিতে হবে, তার মন জয় করতে হবে। আরাফের মনে হতে লাগলো এই সুযোগটাই তার জন্য সঠিক। যদি ঐশী সত্যিই তাকে পছন্দ করতে শুরু করেছে, তাহলে তার কাজ হলো ঐশীর মনের মধ্যে একটা জায়গা করে নেওয়া, তার প্রতি আস্থা এবং ভালোবাসার স্থান তৈরি করা। এই ভাবনাটা তাকে নতুনভাবে উজ্জীবিতই করছিল, আর সে জানতো এখন সময় এসেছে ঐশীর কাছে তার ভালোবাসার কথা পৌঁছানোর। তবে সেটা সঠিক সময় এবং সঠিকভাবেই করতে হবে।
এখন তার একটাই লক্ষ্য, ঐশী আরও কাছ থেকে জানার সুযোগ তৈরি করা এবং তার জীবনে একটি স্থায়ী জায়গা তৈরি করে নেওয়া। আরাফ ভার্সিটির বাইরে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো ঐশী আসার। কিছুক্ষণ পর ঐশী আসলো। ঐশীকে দেখে আরাফ বলল, ম্যাম, আজকে আমরা একসাথে বাসায় ফিরতে পারি? না আরাফ, আমি একাই চলে যাব। আমাদের সাথে যাওয়াটা মনে হয় ঠিক হবে না। কেন ম্যাম? এখানে তো অসুবিধা কিছু নেই। সমস্যা শুধু তুমিই দেখছো না, আমি একটা সাধারণ পরিবার থেকে এসেছি। আমাদের সমাজে একটা মেয়ে যদি কোনো ছেলের সাথে ঘুরোঘুরি করে তাহলে অনেকেই নানান কথা বলবে, আমার ওপর এর বাজে প্রভাব পড়বে। তুমি জানো, একজন সাধারণ পরিবারের মেয়ে হিসেবে এই ধরনের পরিস্থিতি অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এটা শুধু আমার জন্য নয়, আমার পরিবারের সম্মানের জন্য অনেক বড় ঝুঁকি। ম্যাম, যদি আমরা সব সময় সমাজের চিন্তা করি তাহলে কখনোই জীবনে সামনে এগিয়ে যেতে পারবো না। আমাদের জীবনের সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে। সমাজ তো সেটা নিতে পারে না। সমাজ কি বলবে, কি ভাববে, তার জন্য তো আমাদের জীবন থেমে থাকতে পারে না। আরাফ ঐশীর মনে সাহস জোগানোর চেষ্টা করছিল, কিন্তু ঐশী আজ তার সাথে যেতে রাজি হলো না। আরাফ একটু হতাশ হলেও সে বুঝতে পারছিল যে ঐশী চিন্তা ও সংখ্যা অনেক গভীর। এদিকে তিশা, যার আগ্রহ ছিল আরাফের প্রেমিকা সম্পর্কে জানার জন্য, আজ ভার্সিটিতে এসেছিল। সে বোরকা পরে লুকিয়ে লুকিয়ে এসে সব কিছুই লক্ষ্য করছিল। আরাফ তাকে চিনতে পারেনি, তবে তিশার সব কিছু শুনে নিয়েছিল। ঐশী রিক্সা নিয়ে তার বাসার দিকে রওনা হলো, আর আরাফ হৃদয়কে সাথে নিয়ে কিছু সময়ের জন্য ঘুরতে বের হয়ে গেল, যেন তার মনটা একটু ভালো হয়। তিশাও এক রিক্সা নিয়ে ঐশীর পিছু পিছু চলতে লাগলো। অনেকটা রাস্তা পার হওয়ার পর তিশা রিক্সা থামিয়ে ঐশীকে ডাকলো। এরপর সে বলতে লাগলো, হ্যালো, আমি তিশা। হ্যালো, আমি ঐশী। তা আপনি কে? আপনাকে চিনতে পারলাম না। আমি আরাফের বড় বোন। তাই ভাবে রাস্তা আটকালেন, কিছু কি বলবেন? হ্যাঁ, তোমার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। আমরা কি কোথাও বসতে পারি? ওকে, কোনো সমস্যা নেই। এই সামনে একটা কফি শপ আছে, আমরা ওখানেই বসি। চলো। তারপর তিশা আর ঐশী ওই কফি শপে চলে গেল। কফি শপে গিয়ে একটা টেবিলে বসলো দুজন। তারপর তিশা ঐশীকে জিজ্ঞাসা করলো, ঐশী, তুমি কি অর্ডার করবে? আপু, আসলে আমি কিছু খাবো না। তা কি করে হয়? কিছু অর্ডার করো, একটা কফি নাও। ঠিক আছে, তাহলে একটা ক্যাপাচিনো অর্ডার দিয়ে দিন, অল্প চিনি দিয়ে। এক্সকিউজ মি, এস ম্যাম, টেল মি। অন ক্যাপাচিনো উইথ লিটল সুগার অ্যান্ড অন ব্ল্যাক কফি উইদাউট সুগার। আপু, এখন বলেন কি বলবেন। তুমি আমাকে আফু বলে ডাকছো কেন? আমরা তো সমবয়সী হব। তুমি আমাকে তুমি করেই বলো। ওকে, ঠিক আছে, এবার বলুন। কিছুদিন ধরে আরাফের মধ্যে আমি কিছু চেঞ্জ লক্ষ্য করেছিলাম, তাই আজ একটু ফলো করার সিদ্ধান্ত নেই এবং তোমাদের কিছু কথাবার্তা শুনলাম। কথাবার্তা শুনে মনে হলো তোমরা দুজন দুজনকে পছন্দ করো। আমার ধারণাটা কি ঠিক? আমি জানি আরাফ আমাকে পছন্দ করে এবং হয়তো সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি এখনো নিশ্চিত না। আমার মনে হয় আমি তাকে ভালোবাসি, কিন্তু কখনো সঠিকভাবে নিজেকে বুঝতে পারছি না। যখন তাকে দেখি বা যখন তার সাথে কথা বলি, আমার হৃদয়ে অন্যরকম একটা অনুভূতি নিয়ে ভরে ওঠে। তার পাশে থাকতে ভালো লাগে, তবে কি সেটা আসলেই ভালোবাসা, আমি নিশ্চিত হতে পারছি না। ঐশী, তুমি যা অনুভব করছো সেটা অনেকটাই স্বাভাবিক। ভালোবাসা কখনো একে অপরকে বুঝতে বোঝাতে আসে না, বরং সেটা সময়ের সাথে সাথে গভীর হয়। তুমি যখন আরাফের পাশে থাকো, যখন তার সাথে কথা বলো, তোমার হৃদয়ের অনুভূতি যে অনুভব করে সেটা খুবই মূল্যবান। আর সেটাই বোঝায় যে তুমি ও আরাফকে ভালোবাসো। একে অপরকে ভালোবাসলে আর পছন্দ করলেই কি সব কিছু হয়? আরাফ আমার স্টুডেন্ট, আমি তার থেকে বয়সে বড়, আর তাছাড়া আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। ভালোবাসা কখনো বয়স থেকে হয় না। তুমি হয়তো জানো, বলিউডের অভিনেতা শাহিদ কাপুর তার থেকে 13 বছর বড় মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন। মীরা রাজপুত ছিলেন একজন সাধারণ ঘরের মেয়ে, কিন্তু তাদের ভালোবাসা এ সম্পর্কে সব বাধা পেরিয়ে গিয়েছে। কিন্তু আমাদের জীবনটা তো আর বলিউড না। বলিউডের মতো তো আর আমাদের জীবন চলে না। আমাদের সমাজ, পরিবেশ সব কিছু আলাদা। সব কিছু কি মানিয়ে নেওয়া সম্ভব? মানিয়ে নেওয়া সম্ভব,
যদি আমরা নিজেদের মতন ভালো থাকতে চাই। জীবনে কিছু সিদ্ধান্ত আমাদের নিজের, আর যখন যেটা সত্যি অনুভূতি ভালোবাসা নিয়ে হয়, তখন কিছুটা সাহস লাগে, আর বাকিটা সময়ের উপর নির্ভর করে। ঐশী কিছুক্ষণ চুপ করে থাকে। তিশার কথাগুলো তার মনের গভীরে পৌঁছে যায়, যেন এক অদৃশ্য শক্তি তাকে প্রেরণা দেয়। তার মনে এক অদ্ভুত সাহস সঞ্চারিত হয়। মনে মনে ভাবতে থাকে, হ্যাঁ, জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তো আমাকে নিজেই নিতে হবে। আমি যদি সত্যিই তার জন্য ভালোবাসা অনুভব করি, তাহলে সমাজ বা পরিবেশ আমাকে থামাতে পারবে না। ঐশীর মনের মধ্যে এক নতুন আশা জাগে, যেন তার ভালোবাসার পথটা আরেকটু পরিষ্কার হতে শুরু করেছে। ঐশীকে অনেকক্ষণ চুপ করে থাকতে দেখে তিশা আবারও বলতে লাগলো, আমার ভাইটা খুব সহজ সরল, তবে মাঝে মাঝে একটু দুষ্টামি করে, কিন্তু তার মধ্যে একটা অসীম ভালোবাসা লুকানো থাকে। মানুষের প্রতি তার একটি দুর্বলতা রয়েছে। এমন মনের মানুষ যদি তুমি জীবনসঙ্গী হিসেবে পাও, তাহলে আমি নিশ্চিত তোমার জীবন হবে সুখী। তুমি এমন একজন সঠিক মানুষকে বাসা পাবে, যার সঙ্গে তোমার বাকি জীবনটুকু কাটানো যাবে। ঐশী এখনো চুপ করেই আছে, কোনো কথা বলছে না। তিশা আবারও বলল, আমার মনে হয় এখন আমাদের একটু সময় নিয়ে চিন্তা করা উচিত। তুমি তোমার বাসায় গিয়ে নিজ থেকে ভাবো, নিজের মনের সঙ্গে বোঝো, সত্যিই কি তুমি আরাফকে ভালোবাসো? তারপর আমাকে জানাও, আর বিশ্বাস রাখো আমি তোমাদের পাশে আছি, তোমাদের সাপোর্ট করতে প্রস্তুত। আমি চাই আমার ভাই জীবনে একজন ভালো মানুষের সুখে থাকতে পারুক। ঠিক আছে, আমি তোমার সব কথাই মাথায় রাখবো। আমাকে একটু সময় দাও, আজকের রাতটা নিজের মতো কাটাতে চাই। কালকে আমি তোমাকে জানিয়ে দেব। ওকে, ঠিক আছে, তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও। 017-592। আচ্ছা, আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তারপর তিশা আর ঐশী যে যার বাসায় ফিরে গেল। ঐশী বাসায় ঢুকতেই তার বাবা লক্ষ্য করলেন আজ তার মুখটা যেন একটু অস্বাভাবিক দেখাচ্ছে, কেমন চিন্তা আর উদাস। তিনি আদর ভরা কণ্ঠে ঐশীকে ডেকে বললেন, কিরে মা, তোর মুখটা এমন কেন? কিছু হয়েছে নাকি? না বাবা, কিছু হয়নি। সারাদিন কাজের প্রেশারে একটু ক্লান্ত লাগছে। মারে, ছেলেমেয়েরা কি বাবা মায়ের কাছ থেকে কিছু লুকাতে পারে? বাবা মারা তাদের সন্তানের মুখ দেখায় সব কিছু বুঝে যায়। তোর কিছু একটা হয়েছে আমাকে বল। বাবা, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার কিছু হলে তোমাকে সবার আগে জানাবো। আচ্ছা ঠিক আছে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নে। ঠিক আছে বাবা। ঐশী রুমে গিয়ে একটুখানি বিশ্রাম নিল। কিছুক্ষণ পর সে ওয়াশরুমে চলে গেল শাওয়ারের নেওয়ার জন্য। শাওয়ারটা ছেড়ে তার নিচে চুপচাপ বসে রইল। ঠান্ডা পানির ধারায় এসে তাকে ঐশীর মনে যেন হাজারো চিন্তার ভিড়। এখন কি করা উচিত, এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। আরাফের সঙ্গে সম্পর্কটা কি এগিয়ে নিয়ে যাওয়া উচিত, নাকি এটাই ঠিক হবে না? ঐশী বুঝতে পারছে সে তো আরফের থেকে বয়সে বড়। ইউনিভার্সিটিতে যদি বিষয়টা জানাজানি হয়ে যায় তাহলে ব্যাপারটা কেমন হবে। এদিকে আরফের প্রতি তার ভালোবাসা প্রতিনিয়তই বেড়ে চলেছে। অন্যদিকে এই সম্পর্কের সামাজিক প্রভাব তাকে ভাবিয়ে তুলছে। সিদ্ধান্তহীনতায় ঘেরা ঐশী সময়ের হিসেবে ভুলে শাওয়ারের নিচে বসে থাকে। বেশ কিছুক্ষণ পর বাবার ডাকে তাকে বাস্তবে ফিরে আনলো। ওসির এতক্ষণ ধরে বাথরুমে কি করছিস? ঠান্ডা লেগে যাবে তো। ঐশী তার বাবার আওয়াজে হকচকিয়ে ওঠে। শাওয়ার সেরে তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করে বাইরে বেরিয়ে এলো। তারপর কিচেনে এগিয়ে সকালের খাবারগুলো একটু গরম করলো। সব কিছু শেষ করে সে রুমে ফিরে এলো। সারাদিনের কাজের ক্লান্তি আর মন জুড়ে থাকা চিন্তাগুলো যেন তাকে আরও ভারাক্রান্ত করে তুলেছে। বিছানায় গিয়ে বালিশে মাথাটা ছোঁয়াতেই যেন শরীর আর মনের ক্লান্তি একসঙ্গে জড়িয়ে ধরল। কিছু বুঝে ওঠার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল ঐশী। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত প্রায় 9টা। আরাফ এখনও বাসায় ফিরল না। তিশার মনে অস্বস্তি বাড়তে শুরু করলো। আরাফ তো কখনো এত দেরি করে বাসায় আসে না, তাহলে কি কিছু হয়েছে? তার মনে নানান দুশ্চিন্তার ভিড় জমতে লাগলো। শেষমেশ আর ধৈর্য রাখতে না পেরে তিশা ফোন তুলে আরাফকে কল দিল। হ্যালো। আরাফ, তুই কোথায়? এত রাত হয়ে গেল এখনো বাসায় আসলি না? মা বাবাও তো চিন্তা করছে। এই তো আপু, আমি হৃদয়ের সাথে মুভি দেখতে চলে আসছিলাম, এখনই বাসায় আসতেছি, আধা ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়।
আরাফ মুভিটা শেষ না করে হৃদয়কে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে এলো। দ্রুত একটা রিক্সা নিয়ে হৃদয়কে তার বাসায় নামিয়ে দিয়ে নিজেও বাসায় ফিরে এলো। বাসায় দরজায় পৌঁছেই কলিং বেল বাজতেই তিশা দরজা খুলে দিল। তিশা প্রথমেই আরাফের দুশ্চিন্তায় ভরা অস্বস্তি মাখা মুখটা দেখে একটু মজা পেয়ে গেল। ভিতরে ভিতরে হাসি লুকিয়ে রেখে ভাবলো এবার ভাইয়ের সাথে একটু মজা করা যাক। তিশা বলল, আরাফ, তুই আমার সাথে রুমে চল, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আরাফ এক মুহূর্ত স্তব্ধ হয়ে তিশার দিকে তাকিয়ে রইল। তার চোখ মুখে অস্বস্তি স্পষ্ট। তিশার এমন অভিনয় দেখে সে কিছুটা হতবাক হলেও তিশার অভ্যন্তরীণ মজাটা টের পেল না। তারপর সে তিশার সাথে রুমে চলে গেল। রুমে গিয়েই তিশা বলল, মেয়েটাকে কোন মেয়েটা? তুই কি মনে করছিস আমি কিছুই জানি না? আজ আমি লুকিয়ে তোদের সব কথা শুনেছি। মেয়েটাকে দেখে তো তোর সিনিয়র মনে হয়। হ্যাঁ, মেয়েটা আমার ইংলিশ ম্যাম হয়। আরে আরাফ, তোর ম্যামের প্রেমে পড়ে গেছিস? এটা জানলে তো আব্বু তো তোকে বাড়ি থেকে বের করে দেবে। কি বলছিস তুই? আব্বুকে বলার দরকার কি? আরে আমি বলবো না তো কে বলবে? একটা ছেলে নিজের ম্যামের প্রেমে পড়া, এটা যদি জানাজানি হয় তো পুরো পাড়া হাসবে। ও আপু, প্লিজ এভাবে কথা বলিস না। আমি জানি এটা ঠিক হয়নি, কিন্তু আমি তো ইচ্ছা করে করিনি। আচ্ছা, তুই কি জানিস তোর ম্যামের বয়স কত? উনি তোদের স্যারদের সাথে চা খেতে যান। চা খেতে যান মানে? কি বলছিস তুই? ওনার বয়স কি এত বেশি? আরে না, উনি চা খেতে যান সেটা বললাম। যা, তুই একটু বেশি দুশ্চিন্তা করিস। তুই এমন করছিস কেন? ছোট থেকে বড়দের ভালো লাগে সেটা ভালো, কিন্তু নিজের ম্যামকে? আমি তো জানতাম না শুরুতে উনি আমাদের ইংলিশ ম্যাম হবেন। আচ্ছা, তুই কি জানিস ম্যামের যদি বিয়ে হয়ে যায় তোর কি হবে তখন? উনি তো তোকে পড়া শেখাবেন আর তুই চুপচাপ মন ভাঙা নিয়ে বসে থাকবি। জানি না, হয়তো পড়াশোনা বন্ধ করে দিব। আচ্ছা, তুই যদি ওনার সামনে প্রপোজ করিস আর উনি না করে দেন তখন কি করবি? তা তো জানি না, কিন্তু আমি চেষ্টা করব। তোর এই অবস্থা দেখে আমার দুঃখ লাগছে না, বরং মজা লাগছে। তোর ম্যামের প্রেমে পড়া নিয়ে নাটক বানানো যাবে। আপু, তুই কি সত্যি এসব নিয়ে হাসছিস? না না আরাফ, আমি তো তোর পাশেই আছি। ম্যাম যদি না বলে দেয় চিন্তা করিস না, আমি তোকে অন্য ম্যামের কাছে নিয়ে যাব। তুই আমাকে সান্ত্বনা না দিয়ে মজা করছিস? আরে না, আমি তোর পক্ষেই আছি। ঠিক আছে, আগে দেখি কি হয়। আরে ভাই, কি মিষ্টি রোমান্টিক তুই। একদিন তোকে নিয়ে গল্প লিখব, ছাত্র যখন ম্যামের প্রেমে পড়ে। কথাটা বলেই তিশা আরাফের রুম থেকে বেরিয়ে আসলো আর আরাফ ওয়াশরুমে চলে গেল। শাওয়ার সেরে সে নিচে গিয়ে রাতের খাবারটা তাড়াতাড়ি শেষ করলো। খাবার শেষ করে আবার রুমে ফিরে এলো। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক খুললো। আজও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল ঐশী। আবার সে ঐশীর নামটা সার্চ দিতে শুরু করলো। কয়েকটা আইডি স্ক্রল করার পর হঠাৎ একটি আইডি তার চোখ আটকে গেল। আইডিতে ঢুকতেই তার মন আনন্দে নিচে উঠল। এটা ঐশীর আইডি। অনেক খুঁজে পেয়ে তার মন যেন উচ্ছ্বাসে ঢেউ বইতে লাগলো। মুহূর্তই দেরি না করে সে ঐশীকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল, কিন্তু অপেক্ষার পরেও ঐশী ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না। তার ধৈর্য যেন ফুরিয়ে যাচ্ছিল। অবশেষে সে সাহস করে ডিরেক্ট ঐশীকে মেসেজ করলো। হাই ম্যাম। হ্যালো। ম্যাম কেমন আছেন? ভালো আছি। তুমি আমার আইডি কোথায় পেলে? অনেক খোঁজাখুঁজির পর আপনার আইডিটা পেলাম। কিছু বলবে? না ম্যাম, এমনিতেই মেসেজ করলাম আপনার খোঁজ খবর নেয়ার জন্য। খোঁজ খবর তো কাল ভার্সিটিতে গেলেও নিতে পারবে, এইভাবে রাতে মেসেজ করার কি দরকার? সরি ম্যাম। শোনো, পড়াশোনায় মনোযোগ দাও, সামনে তোমার ফাইনাল এক্সাম, ভালো রেজাল্ট করা ভীষণ গুরুত্বপূর্ণ। এইভাবে আমার পেছনে সময় নষ্ট করা বন্ধ করো, নিজের ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস হও, বুঝেছো? আরফ কথাটা শুনে সে একবার থমকে গেল। মুখে আর কোনো কথা এলো না। চুপচাপ থেকে গেল অনেকটা সময়। মনে হলো তার আকাশে কালো মেঘ জমে গেছে আর তার স্বপ্নগুলো বৃষ্টি হয়ে একে একে ভেঙে পড়ছে। তার মাথায় ভীষণ যন্ত্রণা শুরু হয়েছে, যেন চিন্তার ভারে দম বন্ধ হয়ে আসছে ওর। কোনো কিছুই আর পরিষ্কারভাবে ভাবতে পারছিল না। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গিয়ে বালিশে মাথা রাখতেই এক গভীর নিঃশব্দ ঘুমের অতলে তলিয়ে গেল। পরদিন সকালে ঐশী ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। মনটা অদ্ভুতভাবেই অস্থির ছিল।
কারণ সে চিরাচরিতভাবে আজও আরাফের খুঁজতে লাগলো, কিন্তু আশেপাশে চোখ বুলিয়ে আরাফের দেখা পেল না। আরাফ সেদিন ভার্সিটিতে যায়নি। সারাটা দিন ঐশীর মন যেন অজানা এক অভাববোধে ভরে গেল। তার দুই চোখ শুধু আরাফকেই খুঁজে ফিরল, কিন্তু কোথায় দেখা মিলল না। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এই কয়েকটা দিন আর ভার্সিটিতে আসেনি। প্রতিদিন ঐশী যেন এক অদৃশ্য আকর্ষণে আরাফকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু আরাফের অনুপস্থিতি তার মনের মধ্যে থাকা এক ধরনের শূন্যতা আর অস্বস্তিতে তৈরি করে যাচ্ছিল। একা একা বসে ঐশীর মনে হতে লাগলো, কোথায় গেল আরাফ? সে কি ইচ্ছে করেই আসছে না, নাকি কিছু হয়েছে? কেন জানি মনে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না। আমার এমন লাগছে কেন? তাহলে কি সত্যি আমি আরাফকে ভালোবাসি? আমি কি শুধু আরাফের সেই দুই চোখের মায়ায় পড়ে গেছি? এমন অস্পষ্ট অনুভূতি যেন তার হৃদয়ের ঘুরপাক খাচ্ছিল, আর সে কোনোভাবেই তার সত্যিকারের অনুভূতিগুলো বুঝে উঠতে পারছিল না। ঐশী ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এলো। বাসায় ঢুকতেই তার বাবা মেয়ের মলিন মুখ দেখে কিছুটা চিন্তিত হয়ে মেয়ের অবস্থা দেখে মনে মনে টেনশন শুরু করলেন। তিনি উদ্বেগে মেয়েকে ডাক দিলেন। ওসি, এদিকে আয় মা, আমার পাশে একটু বস। হ্যাঁ বাবা, বলো, কিছু কি বলবে? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তোর কিছু একটা হয়েছে। বাবা মায়েরা সন্তানের মুখ দেখে সব বুঝে যেতে পারে। তুই তো আমাকে তোর সবচেয়ে ভালো বন্ধু মনে করিস, তাহলে আমাকে সব কিছু খুলে বল, কি হয়েছে তোর? ঐশী এবার কিছুটা আবেগময় হয়ে পড়ল। তার চোখে অজান্তেই জল চলে এলো। কষ্ট আর চাপের ভেতরে থেকে নিজেকে সামলাতে না পেরেও সে ভেঙে পড়ল। বাবার দিকে তাকিয়ে তার কণ্ঠে অনেকটা দুঃখ এবং হতাশা মিশে গেল। ঐশী বলতে লাগলো, বাবা, আমি একটা ছেলেকে পছন্দ করি, কিন্তু সমস্যা হচ্ছে ছেলেটা আমার স্টুডেন্ট আর বয়সও অনেক ছোট। আমি কিছুতেই তাকে বলতেও পারছি না, কিন্তু আমার মধ্যে এক অজানা ভালোবাসা আর মায়া বেড়ে চলেছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। ঐশীর কথা শুনে তার বাবা একটু মুচকে হাসলেন, তারপর মেয়েকে বলতে লাগলেন, শোন মা, ভালোবাসা কোনো সাদা কালো বড় ছোট বিষয় না। ভালোবাসা আসে মনের গভীর থেকে। এটা কোনো কিছুর সীমা মানে না। কখন কাকে ভালো লেগে যায়, ভালোবাসা এক অদ্ভুত মায়া। এটা এমন একটা অনুভূতি যা মানুষ কখনো একেবারে নিয়ন্ত্রণ করতে পারে না। ভালোবাসা মানুষকে এক অদৃশ্য বাঁধনে বেঁধে রাখে, এবং সে বাঁধন থেকে বেরিয়ে আসা সহজ নয়। ঐশীর বাবা একটুখানি থেমে তার চোখের গভীর দৃষ্টি নিয়ে আবারও বললেন, তুমি এখন কি চাও সেটা ঠিক করতে হবে তোমাকেই। ছেলেটা ছোট নাকি বড় সেটা আসলে বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো তুমি তাকে মন থেকে ভালোবাসো কিনা, আর সে কি ঠিক তেমনভাবেই তোমাকে ভালোবাসে। যদি তুমি সত্যিই মনে করো যে তুমি তাকে ভালোবাসো, তাহলে তোমাকে সে অনুভূতির দিকে এগিয়ে যেতে হবে। তবে মনে রেখো, আমি সব সময় তোমার পাশে আছি। তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাতে তোমার সঙ্গী আছি। তার বাবা এসব কথা ঐশীকে অনেকটাই শান্ত করলো, যেন তার হৃদয়ে এক ধরনের শক্তি এসেছে। বাবার প্রতি আস্থা এবং ভালোবাসা অনুভব করে ঐশী ভাবতে লাগলো, তাহলে কি আমি সত্যিই তাকে ভালোবাসি? যদি হ্যাঁ, তাহলে কি আমাকে এগিয়ে যাওয়া উচিত? ঐশী আর কোনো কিছু না ভেবে সোজা রুমে চলে গেল। কিছু সময় একা থাকতে চাইল সে। ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে মনটাকে কিছুটা ঠান্ডা করার চেষ্টা করলো। তারপর হাতে ফোন নিয়ে তিশাকে কল করলো। তিশা ফোনটা রিসিভ করে বলল, হ্যালো ঐশী, কেমন আছো? হ্যালো তিশা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি তো আর কিছুই জানালে না আমাকে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি এবং আমি সত্যি আরাফকে ভালোবাসি। তবে মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে কিছু সংশয় রয়েছে। আমি জানি আমি একটা সাধারণ পরিবারের মেয়ে। তোমাদের বাবা মাকে আমাদের এই সম্পর্ক মেনে নেবে? ঐশী, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি জানি আমার ভাই তোমার সাথে সুখে থাকবে, তাই আমি আমার ভাইয়ের জন্য আমার পরিবারকে রাজি করাবো। আমি আমার ভাইয়ের সুখের জন্য সব করতে রাজি। তাহলে কি আমি আরাফের সাথে কথা বলবো? আরাফ কিছুদিন যাবৎ ভার্সিটিতে আসছে না, মনে হয় আমার উপর রাগ করে আছে। না, এখন আরবকে কিছু বলার প্রয়োজন নেই। আমরা এই বিষয়টি সারপ্রাইজ হিসেবে রাখতে চাই। আমি আমার বাবা মার সাথে কথা বলে তাদের রাজি করানোর চেষ্টা করব। তারপর তাদের নিয়ে তোমাদের বাড়িতে আসব। তোমার বাবার কাছে আমি আমার ভাইয়ের জন্য তোমাকে চাইতে আসব। এই কথাটি শুনে সে একেবারে লজ্জায় লাল হয়ে গেল। তারপর ফোনটা কেটে দিয়ে আনন্দে নাচতে শুরু করলো। আজ তার মনের মধ্যে যেন এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস বিরাজ করছে। সব কিছু এত সুন্দর লাগছে যেন তার পৃথিবীটাই অন্যরকমই হয়ে গেছে। তাকে যে মানুষটি খুব পছন্দ করে তাকে সে পাবে, এই চিন্তাতেই তার মনের মধ্যে এক ধরনের শান্তি এবং আনন্দ ঢুকছে।
এদিকে রাতে খাবারের জন্য আরাফ ডাইনিং টেবিলে এলো। এসে দেখলো ডাইনিং টেবিলে খাবার পরিপূর্ণভাবে সাজানো হয়েছে। সে খাবার খেতে বসলো আর তার বাবা, তিশা এবং তার মা সবাই একসাথে খাবার খেতে বসলেন। আরাফের এমন অবস্থা দেখে তার বাবা বললেন, আরাফ, কি হয়েছে তোমার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কই বাবা, কিছু হয়নি তো, এমনিতেই মনে হয় ঘুম একটু কম হয়েছে। তোমাকে আমি সেদিন অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, নিজেকে একটু বদলাও, ডিসিপ্লিনের মধ্যে এসে জীবনটা একটু ঠিক পথে নিয়ে আসো। কিন্তু না, দিন দিন তোমার শুধুই অধঃপতন ঘটেছে। মনে হচ্ছে তুমি নিজেকে হারিয়ে ফেলছো। দিন দিন তুমি আরও খারাপ হয়ে যাচ্ছ, যা আমি আশা করিনি। তার বাবার এই কঠোর কথাগুলো শুনে আরাফ কিছু না বলে মনোযোগ হারিয়ে ফেলল। খাবারও ছেড়ে দিল। প্লেটের মধ্যে পানি ঢেলে তার হাত ধুয়ে উঠে চলে গেল। তার বাবা নীরবভাবে তার দিকে তাকিয়েছিলেন, যেন হতাশ ও উদ্বেগ ভরা দৃষ্টিতে। তিশা পুরো পরিস্থিতি দেখে একটু নরমভাবে বলল, মা, বাবা, আমি আরাফের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আরাফের ব্যাপারে কি বলবোই বলো? আরাফ একটি মেয়েকে পছন্দ করে। কি বলছিস এসব তুই? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলতেছি, সে একটি মেয়েকে পছন্দ করে। আমার মনে হয় তাকে এখন বিয়ে করিয়ে দেওয়া ঠিক হবে। যে ছেলে এখনো নিজের জীবনের কোনো দিকে মনোযোগ দেয় না, সব সময় খামখেয়ালিভাবে চলাফেরা করে, তার পক্ষে কিভাবে একটা মেয়েকে বিয়ে করে সংসার করা সম্ভব? বাবা, আমার মনে হয় ওই মেয়েটা তাকে বুঝিয়ে শুধরে নিতে পারবে। আর যখন ছেলেদের ওপরে কোনো দায়িত্ব আসে, তখন তারা অনেক বেশি পরিণত হয়ে ওঠে, নিজেদের সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়েটা কে? আর নাম কি? কোথায় থাকে? পরিবারে কে কে আছে? বাবা, মেয়েটার নাম হচ্ছে ঐশী। আরাফের ভার্সিটিতে ইংলিশ ম্যাম, এবং ঐশী আমাদের এই পাশেই থাকে। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন। কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টে তার দুটি পাই চলে যায়, আর মা ঐশীর জন্মের সময় মারা যায়। কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেছিস? আরাফের থেকে বয়সে বড় একটা মেয়েকে আমি কিভাবে আমার ঘরের বউ বানাবো? মানুষ তো এ নিয়ে হাসাহাসি করবে, আমার অগ্রিম সম্মানটাই ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি কখনো মেনে নেব না। বাবা, মানুষের মন্তব্য দেখলে তো জীবন চলবে না। তুমি যখন তোমার ব্যবসা শুরু করেছিলে, তখন কি এই সমাজের মানুষ তোমার পেছনে হাসাহাসি করেনি? কিন্তু আজ দেখো তুমি কোথায় পৌঁছেছো। আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছিল, তারা এখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর ঐশীর সাথে আমি কথা বলেছি, মেয়েটা সত্যি অনেক ভালো, এবং আমি বিশ্বাস করি এই মেয়ে আমার ভাইয়ের জীবনে আসে, সে সুখী হবে, সে তার জীবনকে আরও সুন্দরভাবে সাজাতে পারবে। তিশার কথা শুনে তার বাবা একটু চিন্তায় পড়ে গেলেন। অনেকক্ষণ নীরব থেকে তারপর তিশাকে বললেন, তুই ঠিক বলেছিস মা, আমারও মনে হয় এই সিদ্ধান্তই আমাদের আরাফের জন্য ভালো হবে। ঠিক আছে, আমরা ঐশীর বাসায় যাব এবং তার বাবার সাথে কথা বলবো। তুই ঐশীর সাথে কথা বলে একটা ডেট ঠিক করে ফেল। ঠিক আছে বাবা। এরপর তিশা ঐশীকে ফোন করে সব কিছু খুলে বলল। দুজনে আজ আলোচনা করে পরের দিন তিশা আর তার বাবা মাকে নিয়ে ঐশীদের বাসায় যাবে এমন সিদ্ধান্তই নিল। তিশা এসে তার বাবা মাকে এই বিষয় জানালো। তারপর সবাই যে যার রুমে চলে গেলেন। আরফ এদিকে নিজের রুমে বসে আছে, ফোনটা হাতে নিয়ে বারবার ঐশীর ফেসবুক আইডি খুঁজে দেখছিল। তার চোখ ঐশীর ছবি থেকে সরে না, আর সে স্ক্রল করতে করতে রাত প্রায় 3টা হয়ে গেল। কখন ঘুমিয়ে পড়লো সে নিজেই বুঝতে পারল না। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে নিজের প্রস্তুতি নিতে লাগলো ঐশীদের বাসায় যাওয়ার জন্য। আরফ ঘুমে থাকায় তাকে ছাড়াই তারা ঐশীদের বাসায় চলে গেল। ঐশীদের বাসায় পৌঁছে সবাই একসাথে বসে আলোচনা শুরু করলো। তখন আরফের বাবা কিছুটা গম্ভীর দৃষ্টিতে বললেন, বিআই সাহেব, আমার ছেলে আর আপনার মেয়ে দুজনেই একে অপরকে পছন্দ করে। আমরা চাই তাদের দুজনের হাত এক করে দিতে, যাতে তারা একসাথে তাদের জীবন সুন্দরভাবে সাজাতে পারে। যদি আপনার অনুমতি থাকে, তাহলে আমরা এই ব্যাপারটা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। মা হারা একমাত্র মেয়ে আমার। আমি অনেক আদর ও যত্নে তাকে বড় করেছি, তবে আজকে এই পরিস্থিতির কারণে তাকে চাকরি করতে হচ্ছে। যতই আদরের মেয়ে হোক, পৃথিবীর নিয়ম মেনে একদিন তো তাকে বিয়ে দিতেই হবে। আর আমার মেয়ে যদি আপনাদের বাড়ির বউ হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। এটা তো আমার জন্য গর্বের ব্যাপার।
আমি এতে পুরোপুরি সমর্থন জানাই। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বিয়ের একটা ডেট ঠিক করে নেই। হ্যাঁ, আপনারা একটা ডেট ঠিক করে ফেলুন আপনাদের সুবিধা মতো। তাহলে আর দেরি করার কোনো প্রয়োজন নেই, খুব ছোট্ট করে আয়োজন করে দুজনের বিয়ে দিয়ে দিব। তাহলে আগামী শুক্রবারে বিয়ের দিন থাক। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর তারা সবাই ঐশীর বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় ফিরে এলেন। বাসায় এসে সবাই ভাবলো যে আরফকে বিষয়টা জানানো দরকার। তাই রাতের খাবার টেবিলে বসে আরফের বাবা তার দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বললেন, আরাফ, আজকে আমরা তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত বাবা? আমি আমার এক বন্ধুর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে এসেছি। আগামী শুক্রবার তোমার বিয়ে। তার বাবার কথা শুনে আরফ কিছুটা অবাক হলো, কিন্তু তার বাবার সামনে কিছু বলতে পারলো না ভয়ে। কিছুক্ষণ পর তার বাবা খাওয়া শেষ করে উঠে চলে গেলেন। তখন আরফ তার মাকে বলল, মা, এটা কি রকম সিদ্ধান্ত? আমাকে কিছু জানাওনি, কিছু অমনি এসে বললে আমার বিয়ে ঠিক করে এসেছো। কোথাকার কোন মেয়ের সাথে? আমাকে কি এই বিষয়টা একবার জানানোর প্রয়োজন বোধ করলে না তোমরা? এটা তোর বাবার সিদ্ধান্ত। তোর বাবার কোনো সিদ্ধান্তের উপর কথা বলার কি সাহস আছে আমার? তাই বলে কি ওনার যা ইচ্ছা তাই করবেন? আমি এই বিয়ে করতে পারবো না। এটা আমাকে বলিস কেন? তোর বাবাকে কি বল। তুমি জানো আমি বাবাকে কতটা ভয় পাই। আমি বাবাকে কিভাবে বলবো? প্লিজ মা, তুমি বাবাকে বুঝিয়ে বলো না। আমি এসব পারবো না। তোমার যদি কোনো কথা বলার থাকে তুমি তোমার বাবার সাথে গিয়ে বলো। আরফ কিছুটা চিন্তিত হয়ে পড়ল। মনের মধ্যে ভীষণ দ্বিধা ছিল, কারণ সে ঐশীকে সত্যি অনেক ভালোবাসে। তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করার চিন্তা তার পক্ষে অসম্ভব। নিজেকে কিছুটা সাহস দিতে সে কিছু সময় নিল। তারপর ধীরে ধীরে তার বাবার সামনে এসে দাঁড়ালো, কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না। শোনো, বাবা মায়েরা জানে তাদের সন্তানদের জন্য কি ভালো হবে। তারা কখনোই তাদের সন্তানের জীবন নষ্ট করতে চায় না। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তা তোমার এবং তোমার ভবিষ্যতের জন্য একদম সঠিক সিদ্ধান্ত। তাই আমি বলছি, আমি আমার সিদ্ধান্তে একটুও পরিবর্তন আনব না। আগামী শুক্রবারে তোমার বিয়ে হবে, আর এটি ফাইনাল সিদ্ধান্ত। আরব মন খারাপ করে সোজা তার রুমে চলে গেল। রুমে এসে সে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো, যেন তার মনের মধ্যে এক ভীষণ উৎকণ্ঠা চলছে। মাথায় কিছুই আসছিল না, শুধু এটাই চিন্তা সে এখন কি করবে। এক সময় আরফ তার বন্ধু হৃদয়কে কল দিল। হৃদয় কলটা রিসিভ করতেই বলল, কিরে আরাফ, কয়েকদিন থেকে ভার্সিটিতে আসিস না, কি হয়েছে তোর? এসব কথা বাদ দে দোস্ত, অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। এখন কি করব বুঝতে পারতেছি না। কি সমস্যা আমাকে বল। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে তার কোন বন্ধুর মেয়ের সাথে। আগামী শুক্রবার বিয়ে। কিন্তু তুই তো জানিস আমি ঐশী ম্যামকে পছন্দ করি। আমি তাকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। এখন আমি কি করব তুই বল। ম্যাম কি তোকে পছন্দ করে? আমার মনে হয় ম্যামও আমাকে পছন্দ করেন। আমি তার চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি। তাহলে তোর হাতে এখন একটাই অপশন আছে, সেটা হলো ম্যামকে প্রপোজ করা। যদি ম্যাম রাজি হয়ে যায় তাহলে বাকি সব আমি ম্যানেজ করে দেব। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমাকে এখন তাই করতে হবে। আচ্ছা বাই, পরে কথা হবে। ওকে, বাই। আরাফ হৃদয়ের সঙ্গে কথা বলে কলটা কেটে দিল। এবার সে ঐশীকে মেসেজ করবে এবং তাকে প্রপোজ করবে। ভাবনা শেষ করতে না করতেই সে ঐশীকে মেসেজ পাঠালো, কিন্তু ঐশী তার কোনো মেসেজের জবাব দিল না। এতে আরাফ ভীষণ হতাশ হয়ে পড়ল, যেন তার মনটাই ভেঙে গেল। তবুও সে হাল ছাড়ল না। একটার পর একটা মেসেজ পাঠিয়েই গেল, কিন্তু অনেকগুলো মেসেজ পাঠানোর পরও কোনো উত্তর আসেনি। রাত প্রায় 3টা বেজে গিয়েছে। ক্লান্তিতে তার চোখে ঘুম নেমে এলো। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে সে গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই দেখে ঘড়িতে 9টা বেজে গেছে। তার মানে এখন ঐশী ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বের হবে। কোনো কিছু আর না ভেবে তাড়াহুড়ো করে রেডি হয়ে সে সরাসরি ঐশী বাসার নিচে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ অপেক্ষার পর ঐশী নিচে নেমে এলো। ঐশীকে সামনে আসতে দেখে আরাফ সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ালো এবং বলল, ম্যাম, জাস্ট একটা কথা বলবো। জাস্ট একটা কথা বলার জন্য আমি এখানে আসছি। ম্যাম, একটু সময় নিব। আরাফ, তুমি আমার বাসার নিচে কেন আসছো? সরি ম্যাম, বাসার নিচে আসার জন্য জাস্ট একটা কথা বলার জন্য আসছি। এটা কোনো রিজন হলো? তুমি কথা বলার জন্য এভাবে আমার বাসার নিচে চলে আসবে? ম্যাম, জাস্ট একটা কথা ম্যাম। ওয়েট, তার আগে তুমি এটা বলো,
কাল রাতে তুমি আমাকে এতবার কেন মেসেজ দিয়েছো? ম্যাম, আপনাকে জাস্ট একটা কথা বলার জন্য আমি কাল রাত থেকে একটুও ঘুমাইনি। শোনো, আমি তোমাকে কিছু কথা বলি। তুমি তোমার পার্সোনাল লাইফে কি করছো না করছো সেটা জানো তো আমার কোনো প্রয়োজন নেই। প্লিজ ম্যাম। ওকে, বলো। বাট আপনি আমাকে প্রমিস করতে হবে, আমার কথাগুলো শোনার পর আপনি ঠিকঠাক মতো ক্লাস নেবেন, ঠিকঠাক মতো ভার্সিটিতে যাবেন। তোমার কথা শুনতে হলে এখন আমাকে প্রমিস করতে হবে যে আমি ক্লাসে যাব কি না। আরাফ, তুমি বলো কি বলতে এসেছো, ঝটপট বলো, আমার অনেক কাজ আছে। ম্যাম, আই লাভ ইউ। আমি সিরিয়াসলি আপনাকে ভালোবাসি। প্রথম দিন যখন আপনাকে দেখি সেদিনই আমি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলি। আমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ভাবনায় আপনি আছেন। বাসায় গেলে আমি শুধু আপনাকে ভাবি, ঘুমালে আপনাকে দেখি, খেতে বসলে আপনার কথাই মনে হয়, ক্লাসে থাকি বা ক্লাসের বাইরে সবসময় শুধু আপনি আমার মনে জায়গা নিয়ে আছেন। এমনকি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতেও আপনার মুখটাই মনে ভাসে। আর আমার স্বপ্নের কথা বলবো কি, সেখানেও কেবল আপনি। ম্যাম, আমি জানি হয়তো এই কথাগুলো বলার সাহস আমার আগে হয়নি, কিন্তু আজ আমি আর দমিয়ে রাখতে পারছি না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ ম্যাম। ঐশী আরাফকে একটু কাছে এসে হাসলো, তারপর মিষ্টি করে বলল। আরাফ, আমিও যে তোমাকে ভালোবাসি, তুমি সেটা কখনো বুঝতে পারোনি। ঐশীর মুখ থেকে কথাটি শুনে আরাফ আনন্দে লাফিয়ে উঠল। তার মনে যেন আনন্দের বন্যা বইতে যেতে লাগলো। তারপর ঐশী আরাফের আরেকটু কাছে আসলো, এসে বলল। তুমি আমাদের খুব ভালো একজন স্টুডেন্ট, তাই না? পুরো ভার্সিটিতে যদি 10 জন মেধাবী শিক্ষার্থীর কথা বলা হয়, তাদের মধ্যে অবশ্যই তুমি একজন। তোমার রেজাল্ট দারুণ, পড়াশোনায় মনোযোগী, অনেক ভালো শিক্ষার্থীর মধ্যে তুমিও আমাদের প্রিয় একজন। আর 10 জন শিক্ষক যেমন তাদের ছাত্রদের ভালোবাসে, আমিও তেমনি তোমাকে ভালোবাসি। ঐশীর কথাগুলো শুনে আরাফের যেন এক মুহূর্তে সব আনন্দ মাটি হয়ে গেল। তার আকাশে যেন কালো মেঘ এসে ভর করলো। ঐশী সেখান থেকে চলে গেল, তবে একটু দূরে গিয়ে পিছনে ফিরে তাকালো। আর আরাফের এমন অবস্থায় মুচকি হাসলো, কারণ ঐশী জানতো সে শুধু মজা করছিল। কিন্তু আরাফ সেটা একদমই বুঝতে পারেনি। মন খারাপ নিয়ে আরাফ বাসায় ফিরে এলো। রুমে বসে রইল। 2 দিন ধরে রুম থেকে বের হলো না, শুধু কাঁদতেই থাকলো। এদিকে তিশা বারবার এসে তার সাথে মজা করতে লাগলো। 2 দিন পর আজ শুক্রবার, আরাফ আর ঐশীর বিয়ে। কিন্তু আরাফ তখনও ঘুমিয়ে। তিশা এসে তাকে ঘুম থেকে জোরে টেনে তুলে আবারও বলল। আরাফ, এই আরাফ, এই গাধা, এখনো ঘুমাচ্ছিস? আজ তোর বিয়ে, সেদিকে কোনো খেয়াল নেই? তুই বিয়ে করতে পারবি না, তাই তো? দাঁড়া, আব্বুকে ডাক দিচ্ছি। আব্বু, আব্বু। এই, তুই আব্বুকে ডাক দিচ্ছিস কেন? উঠছি তো। তুই যা, আমি রেডি হয়ে আসছি। এইখানে তো শেরওয়ানি দেখ। গেলাম, তাড়াতাড়ি রেডি হয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। বিরক্ত ভঙ্গিতে আরাফ বিছানা থেকে উঠে বাথরুমে গেল। ফ্রেশ হয়ে শেরওয়ানিটা পরে নিচে এলো। নিচে এসে দেখে তার মা এক গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি আরাফকে দুধ খাইয়ে দোয়া করলেন। এরপর আরাফ তার বাবা আর তিশার সঙ্গে ঐশীদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 30 মিনিট পর তারা ঐশীদের বাড়িতে পৌঁছালো। কাজী সাহেবও ততক্ষণে চলে এসেছেন। এ বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হলো। আরাফের মন ততক্ষণে ভীষণ ভারাক্রান্ত। সে একবারও মাথা তুলেও তাকালো না, এমনকি সে খেয়ালও করলো না তার সামনে ঐশী কোণে সেজে বসে আছে। কাজী সাহেব যখন বিয়ের কাজ সম্পন্ন করছিলেন, আরাফ তখন যেন শূন্য দৃষ্টিতে বসেছিল। তার মনটা ভারে পূর্ণ, সব কিছু যেন তার জন্য অর্থহীন হয়ে গেছে। বিয়ের পর ঐশীর বাবা ঐশীকে আরাফের হাতে তুলে দিলেন। তারপর সবাই মিলে নতুন জীবনের সূচনা করতে তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় পৌঁছানোর পর সবাই ঐশীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আরও শেরওয়ানিটা খুলে চুপচাপ সোজা ছাদে চলে গেল। পশ্চিম দিকে সূর্যাস্তের দিকে তাকিয়ে ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে ঐশীর মুখটা বারবার ভেসে উঠছিল এবং তার কথা মনে করে মনটা আরও বেশি ভার হয়ে উঠছিল। এভাবে ভাবতে ভাবতে রাত প্রায় 10টা বেজে গেল। সারাদিন এক ফোঁটা পানিও খায়নি আরাফ। তখন তিশা এসে ছাদ থেকে তাকে নিচে নিয়ে গেল, জোর করে রাতের খাবার খাওয়ালো এবং বাসর ঘরে ঢুকিয়ে দিল। আরাফ ঘরে ঢুকে ঐশীর পাশে বসতে চাইল না। সে চুপচাপ একটা বালিশ তুলে নিল এবং সোফায় গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চুপ থাকার পর ঐশী ধীর কণ্ঠে বলল। এই যে শুনছেন, আপনি আমার কাছে আসবেন না। তার খুব পরিচিত কণ্ঠটা শুনে সে লাফ দিয়ে উঠল। তারপর বলল। এই, আপনি কে? আমি কে তা কি আপনি জানেন না? না জানলে আসুন, আমার
ঘুমটা উঠিয়ে দেখুন আমি কে। তারপর আরাফ ধীরে ধীরে ঐশীর কাছে গেল। এক মুহূর্তে ইতস্তত করে সে ঐশীর ঘুমটা উঠিয়ে যা দেখলো তার জন্য আরাফ মোটেও প্রস্তুত ছিল না। ঐশীর মায়াবী চেহারায় হারিয়ে গেল সে। কিছুক্ষণ চুপ থেকে আরাফ ধীরে 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 বলতে লাগলো, এ তো দেখছি আকাশের চাঁদ, কিন্তু এই চাঁদ আমার ঘরে আসলে কিভাবে, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ এই চারটাও যে এই ছোট্ট দুষ্টুটাকে ভালোবাসে। আমি আর তিশা মিলে একটা প্ল্যান করেছিলাম তোমাকে সারপ্রাইজ দিব। তার মানে তোমরা আমাকে এতদিন জেনে শুনে এতটা কষ্ট দিয়েছো? হ্যাঁ, কারণ ছেলেরা খুব সহজেই কিছু পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না। তাই তোমাকে আরেকটু বোঝালাম আমি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমাকে এতদিন এতটা কষ্ট দেওয়ার প্রতিশোধ আজ নিব। কিভাবে নিবে? দেখতে চাও কিভাবে নিব? দেখাও। ঐশী কথাটা বলতেই আরাফ ঐশীর গোলাপি রঙের ঠোঁটজোড়া তার নিজের দখলে নিয়ে নিল। দুজন হারিয়ে গেল ভালোবাসার এক অন্য জগতে। সেখানে শুধু ছিল তাদের নিঃস্বার্থ ভালোবাসার অনুভূতি। একে অপরের সান্নিধ্যে কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছে তা তারা বুঝতেও পারেনি। সকাল হয়ে গেছে, ঘড়িতে তখন প্রায় 10টা। হঠাৎই দিশা এসে রুমের দরজাটায় টোকা দিয়ে ডাক দিল। আরাফ, ঐশী, কে রে? আর কত ঘুমাবি? 10টা হয়ে গেছে, এখন তো ঘুম থেকে ওঠ। আর ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে গিয়ে দরজাটা খুলে দিল। তিশা আরাফকে উদ্দেশ্য করে বলল, কে রে ভাই আরাফ, সারপ্রাইজ কেমন লাগলো? ধন্যবাদ আপু আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা সত্যি আমার জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। তোকে অসংখ্য ধন্যবাদ। আর শোন, তোর যদি কাউকে পছন্দ থাকে আমাকে নিঃসংকোচে বলবি, আমি সব কিছুর ব্যবস্থা করে দেব। তোকে সুখী দেখতে পাওয়াটা আমার জন্য সবচেয়ে বড় আনন্দ হবে। তারপর আরাফ আর ঐশী ফ্রেশ হয়ে নিচে এলো। সবাই মিলে একসাথে নাস্তা করলো। ঐশীকে কাছে পেয়ে তাদের বাবা মাও ভীষণ খুশি। সব সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার সুখ আর শান্তিতে কাটতে লাগলো তাদের জীবন। প্রায় 2 বছর পর একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। ঐশী হাসপাতালের বেডে অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, আর তার পাশে বসে আছে আরাফ বলে ছোট্ট একটি ফুটফুটে মেয়ে। হ্যাঁ, এটি আরাফ আর ঐশীর মেয়ে। আজ তাদের জীবনে এসেছে এক টুকরো রোদ, ঝলমলে আলো, আর তাদের প্রথম সন্তান। কিছুক্ষণ পর ঐশীর জ্ঞান ফিরল। চোখ খুলতেই সে আরাফকে দেখতে পেল। আরাফ গভীর মমতায় ঐশীর দিকে তাকিয়ে হাসল এবং বলল, ঐশী, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা তুমি আমাকে দিলে। ধন্যবাদ তোমায়। আমি তোমাদের দুজনকেই পৃথিবীর সব সুখ দিয়ে ভরিয়ে দিতে চাই। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য। আমাদের এই সুন্দর রাজকুমারীটার নাম কি রাখবো তুমি বলো? আমি আমার মেয়ের নাম আমাদের দুজনের নামের সাথে মিল রেখে রাখবো, আশফা। তারপর আরাফ মেয়ের ছোট্ট কপালে একটি মমতাময় চুমু দিল। মেয়ের কোমল হাতে তুলে নিয়ে তাদের দুজনের হাতের মাঝখানে রেখে শক্ত করে ধরল, যেন সেই স্পর্শে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে যায়। এরপর আরাফ ধীরে ধীরে ঐশীর দিকে ঝুঁকল এবং তার ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার চুমু এঁকে দিল, যেন এই মুহূর্তটা তাদের জীবনের সবচেয়ে সুখের অধ্যায় হয়ে রইল। আর এভাবেই একটি সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের গল্প। প্রিয় বন্ধুরা, আশিক ও প্রিয়াঙ্কার সকল রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের নতুন নতুন গল্প তৈরি করতে অনুপ্রাণিত করে। আমাদের গল্প শুনতে সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন নিজের ভালোবাসার মানুষটিকে।